একদিন দুপুরে আমার বোন বাগদানের অ্যালবামটা নিয়ে আমার কাছে এলো, আমাকে দেখাতে শুরু করলো। অ্যালবামটা খোলার আগে সে আমার উপর কিছু ফু দিল, তারপর আমাকে গরম পানি খেতে দিল। এরপর এক এক করে ছবিগুলো দেখাতে লাগলো। সে আমার সামনে অ্যালবামটা খুলল, আর তার ফুয়ের এতটাই প্রভাব ছিল যে আমি আরামে বসে ছবি দেখতে লাগলাম। সে বারবার আমার হবু বরের নাম নিয়ে বলছিল, দেখ কত সুন্দর লাগছে। আর আমি আমার বোনকে দেখে ভাবছিলাম, হ্যাঁ, এই মানুষটাই তো আমার জীবনের একটা অংশ ছিল। আমি শুধু নড়ে চড়ে বসে আমার বোনের দিকে তাকাচ্ছিলাম। তারপর একটা ছবিতে, যেখানে আমার ক্লোজ আপ শট ছিল, আমি অ্যালবামটা আমার বোনের হাত থেকে নিয়ে বললাম, আমার নেকলেস তো একদম ঠিকঠাকই ছিল। আমার বোন বলল, হ্যাঁ, একদম ঠিকঠাকই তো ছিল। আমি ওকে দেখিয়ে বললাম, তাহলে আন্টি আমাকে কেন বললেন তোমার নেকলেস সরে গেছে? আমার বোন সব ছবি ভালো করে দেখে বলল, কোনো ছবিতেই তো তোর নেকলেস জায়গা থেকে সরেনি, বলতো কি হয়েছিল? আমি তাকে পুরো ঘটনা বললাম, এবং আমি জানি না কিভাবে আমার স্মৃতিশক্তি তখন আমার মাথায় ভর করেছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোর চুল ছিঁড়ে গিয়েছিল? আমি বললাম, হ্যাঁ, যখন তিনি আমাকে নেকলেস ঠিক করে দিচ্ছিলেন তখন কিছু চুল ছিঁড়েছিল। এরপর আমার বোনের মুখটা দেখার মতো হয়েছিল। সে উঠে গিয়ে মাকে বলল, মা, এর কোনো ডাক্তারের দরকার নেই, একে আলেমের কাছে নিয়ে যাও। জানা গেল যে আমার উপর কালো জাদু করা হয়েছে, আর মাত্র 3টা চুল দিয়ে এই জাদু করা হয়েছিল, যেন আমি কখনো সুখী হতে না পারি, আমার বিয়েটা ভেঙে যায়। প্রায় 2 মাস আমার নুরানির চিকিৎসা চলল। চিকিৎসার শুরুতে আমার অবস্থা এত খারাপ হয়ে যেত যে এক মুহূর্ত শান্তি পেতাম না। আমি দাঁড়িয়ে থাকলে মনে হতো বসে পড়ি, বসে থাকলে মনে হতো শুয়ে পড়ি। ভাবতাম হয়তো শুয়ে পড়লেই শান্তি আসবে। তারপর আমি বিছানায় শুয়ে পড়তাম। তখন আমার মন ছটফট করত। আমি উঠে দাঁড়াতাম, কখনো দ্রুত পায়ে হাঁটতাম, কখনো ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুতাম। আমার সারা শরীরে যেন আগুন জ্বলছিল। এতটাই কষ্টে আমার দিন কাটছিল যে একদিকে জাদুর প্রভাব কাটানোর চিকিৎসা চলছে, আর অন্যদিকে আমার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ, আপনারা শুনছেন ভূত এফএম নাইট। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা প্রতিদিন আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দুর্দান্ত একটি এপিসোড আপনাদেরকে উপহার দিতে চলেছি। আপনারা যদি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান, তাহলে আর কাল বিলম্ব না করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাদ ভাইয়া ও প্রিয় লিসনার, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আজকের স্টোরিটি যিনি শেয়ার করেছেন তার নাম রাসেল। আমি সরাসরি রাসেল ভাইয়ের স্টোরিতে চলে যাচ্ছি। বলছেন রাসেল ভাই, ঘটনাটা মাস 2 আগের। আমি আর আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড তানভীর, আমরা দুজন মিলে ঢাকায় একটা বাসা ভাড়া নিয়েছিলাম। বাসাটা বেশ বড়, ড্রয়িং, ডাইনিং, আর একটা কিচেন, আর 3টা বেডরুম, একটা লিভিং স্পেস। আমরা দুজনেই ব্যাচেলার, নতুন জবে ঢুকেছি, তাই ভাবলাম একটু খোলামেলা জায়গায় থাকা যাক। বাসাটা একটু নির্জন এলাকায়, আশেপাশে খুব একটা বিল্ডিং তখনও ওঠেনি। বাউন্ডারি ওয়ালের ওপাশে বিশাল কাশবন আর ফাঁকা প্লট। দিনের বেলাতেও এলাকাটা ভীষণ শান্ত থাকে, আর রাত হলে তো কথাই নেই, একেবারে পিনপতন নীরবতা। সেদিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যা থেকেই আকাশটা গুমোট হয়েছিল, কেমন একটা ভ্যাপসা গরম। ফ্যান ছেড়েও ঘাড় জোড়াচ্ছিল না। রাত 10টার পর থেকে শুরু হলো তুমুল বৃষ্টি। সাধারণ বৃষ্টি না, একেবারে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির শব্দের কারণে কানে তালা লেগে যাবার মতো অবস্থা। আমরা দুজন দোতলার মাস্টার বেডরুমে ছিলাম। রুমটা বেশ বড়, দুপাশে 2টো খাট পাতা, আর ল্যাপটপে অফিসের কিছু পেন্ডিং কাজ করছিলাম। আর তানভীর কানে হেডফোন লাগিয়ে মুভি দেখছিল। রাত তখন প্রায় 2:15 হবে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, লোডশেডিং। কারেন্ট যাবার সাথে সাথেই আইপিএস এর সেই বিরক্তকর পিপিয়ে প্যাপি আওয়াজ শুরু হলো। চার্জ বেশিক্ষণ থাকবে না সেটা আমরা জানতাম। বাতিগুলো টিম টিম করে চলছে, ফ্যানের স্পিডও কমে গেছে। বাহিরে বৃষ্টির আওয়াজ তখন আরো প্রকট হয়ে কানে বাজছে। জানালার কাঁচ ঝনঝন করছে বাতাসের তোড়ে। তানভীর হঠাৎ হেডফোন নামিয়ে বিছানায় উঠে বসল। পেটে হাত দিয়ে মুখটা গোমড়া করে বলল, দোস্ত, প্রচুর ক্ষুধা লেগেছে,
পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে, কিছু খেলে হয় না? আমি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বললাম, তো কি করবি এখন? এত রাতে ডেলিভারি তো পাবি না, বাইরে যা অবস্থা কেউ আসবেও না। তানভীর বিছানা থেকে নামতে নামতে বলল, আরে ডেলিভারি কে চায়? নিচে নুডলসের প্যাকেট আছে, আমি নিচে গিয়ে নুডলস বানাবো, তুই খাবি? সত্যি বলতে আমারও হালকা ক্ষুধা ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে দোতলা থেকে নিচে নামার কোনো ইচ্ছাই আমার ছিল না। তাছাড়া আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, চোখের পাতা ভারী হয়ে আসছিল। আমি কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে বললাম, না দোস্ত, তুই যা, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, শুয়ে পড়ব। তানভীর মোবাইলটা হাতে নিল, মোবাইলের টর্চ লাইট জ্বালালো। আমাদের ডুপ্লেক্সের সিঁড়িটা কাঠের তৈরি, সিঁড়িতে পা দিলে একটু অদ্ভুত শব্দ হয়। তানভীর রুম থেকে বের হয়ে গেল, আমি চুপচাপ শুয়ে রইলাম। সিঁড়ি দিয়ে ওর নিচে নেমে যাবার শব্দটা আমি স্পষ্ট শুনলাম। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের ভেতর। রুমটা হঠাৎ খালি মনে হতে লাগলো। আইপিএস এর চার্জ একদম শেষ পর্যায়ে। লাইটটা দপ করে নিভে গেল, আবার জ্বলে উঠল। ভোল্টেজ আপ ডাউন করছে। জানালার বাইরে তাকালাম, অন্ধকারে বৃষ্টির ছাট দেখা যাচ্ছে। বাতাসের শোষো আওয়াজটা কেমন যেন ভৌতিক লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন বাহির থেকে জানালার কাছের নখ দিয়ে আঁচড় কাটছে। আমি নিজেকে বোঝালাম এটা শুধুই বাতাসের শব্দ, কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো। তার নিচে একা পুরো নিস্তলাটা অন্ধকার। আমার কেমন যেন মনে হলো ওর সাথে যাওয়া উচিত ছিল। মিনিট তো কেটে গেল, আমি প্রায় তন্দ্রার ঘোরে চলে যাচ্ছিলাম। হঠাৎ আমার ফোনের স্ক্রিনটা চলে উঠল। ভাইব্রেশনের আওয়াজে আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি তানভীর ভিডিও কল দিয়েছে। আমি একটু অবাক হলাম। একই বাসায় আছি, ও নিচে আর আমি দোতলায়, ও কেন আমাকে ভিডিও কল দিচ্ছে? ভাবলাম হয়তো কোনো দরকারি কোনো কিছু খুঁজে পাচ্ছে না, বা আমাকে কিছু দেখাতে চায়। আমি কলটা রিসিভ করলাম। স্ক্রিনে তানভীরের মুখটা ভেসে উঠল, কিন্তু ভিডিওর কোয়ালিটি খুব বাজে ছিল। ঝিরঝির করছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। লোডশেডিং এর কারণে হয়তো নেটওয়ার্ক ড্রপ করছে। তানভীরকে দেখা যাচ্ছে নিচে সিঁড়িতে আছে। মোবাইলের টর্চটা হয়তো কোথাও সেট করা, আলোটা নিচ থেকে ওর মুখে পড়ছে। এতে ওর ছায়াটা কিচেনের পেছনের দেওয়ালে বিশাল বড় হয়ে পড়ছে। দেখতে বেশ অদ্ভুত লাগছিল। তানভীর একটু নার্ভাস গলায় বলল, দোস্ত, নিচে একা একা কেমন যেন লাগছে। মানে কারেন্ট নেই, বাইরে ওয়েদারটাও জঘন্য। তুই একটু লাইনে থাক, কথা বলতে বলতে রান্না করি। মানে তোর গলা শুনলে অ্যাটলিস্ট সাহস পাবো। আমি হেসে বললাম, তোর মতো বুড়োর আবার ভূতের ভয়? আচ্ছা ঠিক আছে, আমি আছি, তুই রান্না কর। ভিডিওতে দেখলাম তানভীর চুলার দিকে ঘুরল, চুলায় পানি বসালো, নুডলসের প্যাকেটটা ছিঁড়ছে। কিন্তু সমস্যা হলো ভিডিওটা একটু পরপর আটকে যাচ্ছে। তানভীরের ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ আসছে 2 থেকে 3 সেকেন্ড পর। মানে ও যখন বলছে পানি গরম হয়েছে, তখন ভিডিওতে ওর মুখ বন্ধ। আবার যখন ভিডিওতে মুখ নড়ছে, তখন কোনো শব্দ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, কিরে, তোর নেটওয়ার্কের এই অবস্থা কেন? 4G তো ফুল পাওয়ার কথা। তানভীরের ভিডিওতে 3 সেকেন্ড পর শব্দ এলো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার চোখ গেল তানভীরের পেছনের দিকে। কি যেন ঠিক পেছনে একটা বড় জানালা আছে, সেটা দিয়ে পেছনের বাগানটা দেখা যায়। আমি স্পষ্ট দেখলাম ভিডিওতে ওই জানালাটা খোলা। বাতাসের ঝাপটায় পর্দাটা বিশ্রীভাবে উঠছে, বৃষ্টির ছাট কিচেনের ভেতর ঢুকছে। আমি বললাম, ওই জানালাটা খোলা কেন? ওটা তো আমি সন্ধ্যায় নিজ হাতে লক করেছিলাম। বন্ধ কর তাড়াতাড়ি, বৃষ্টি ঢুকে ফ্লোর ভেসে যাবে। আমার কথা শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর ভিডিওতে তানভীর রেসপন্স করলো। ও অবাক হয়ে বলল, কোন জানালা? ওটা তো বন্ধই। আরে তুই অন্ধ নাকি? আমি ভিডিওতে ক্লিয়ার দেখেছি তোর পেছনে জানালা খোলা, পর্দা উঠছে। ভিডিওতে দেখলাম তানভীর মোবাইলটা হাতে নিয়ে জানালার দিকে খুলল, ক্যামেরাটা জানালার দিকে তাক করলো, এবং অদ্ভুত ব্যাপার হলো ভিডিওতে দেখা গেল জানালাটা আসলেই বন্ধ। লক করা পর্দা স্থির হয়ে ঝুলে আছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কি ভুল দেখলাম? এটা হ্যালুসিনেশন? না, সেটা হতে পারে না। আমি একেবারে স্পষ্ট দেখেছি জানালা খোলা, পর্দাগুলো পাগলের মতো উঠছিল। কিন্তু এখন ভিডিওতে দেখছি সব স্বাভাবিক। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো ভিডিওর গ্লিচ ছিল, বাফারিং এর কারণে আগের কোনো ফ্রেম বা পিক্সেল ভেঙে হয়তো এরকম দেখাচ্ছিল। এরকম হতেই পারে। আমি বললাম, আবার যাতো, হয়তো কোনো গ্লিচ। তানভীর মোবাইলটা আবার আগের জায়গায় সেট করলো। ও নুডলসের বাটিটা হাতে নিল। ভিডিওতে আমি দেখলাম ও বাটিটা হাতে নিয়ে মশলা মিক্স করছে। হঠাৎ ভিডিওটা আবার ল্যাগ করলো।
ফ্রেমটা আটকে গেল। ঠিক পর মুহূর্তেই ভিডিওতে দেখলাম তানভীরের হাত থেকে স্টিলের বাটিটা ফ্লোরে পড়ে গেল। আমি স্পষ্ট দেখলাম বাটিটা হাত থেকে ফসকে নিচে পড়ল। বাটিটা ফ্লোরের টাইলসে আঘাত করল। নুডলসগুলো ছড়িয়ে পড়ল। কোনো শব্দ হলো না, একেবারে সাইলেন্ট। ভিডিওতে বাটি পড়ার দৃশ্য দেখার ঠিক 5 সেকেন্ড পর আমার ফোনের স্পিকারে বিকট শব্দে ঝনঝন করে বাটি পড়ার আওয়াজ এলো। আমি শিউরে উঠলাম। 5 সেকেন্ড, এটা তো অসম্ভব। ভিডিওর সাথে অডিও টাইমিংয়ের এই মিসম্যাচটা আমাকে খুব অস্বস্তিতে ফেলে দিল। মনে হলো আমি যা দেখছি আর শুনছি দুটো আলাদা সময়ের ঘটনা। আমি বললাম, কিরে গাধা, বাটিটা ভাঙলি, সব ফেলে দিলি? আমার কথা শোনার পর ভিডিওতে তানভীর আমার দিকে তাকালো। ও চেহারায় এক অদ্ভুত বিস্ময়। ও বলল, কই না তো, বাটি তো আমার হাতেই। এবং সাথে সাথে ওই ভিডিওতে দেখা গেল বাটিটা আসলে ওর হাতে, একদম অক্ষত। নুডলস ভেতরে আছে, কোথাও কোনো বাটি পড়ার চিহ্ন নেই। ফ্লোর পরিষ্কার। আমার গা ছমছম করে উঠল, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি নিজের চোখে দেখলাম বাটিটা পড়ে গেল। ভিডিওতে সেটা স্পষ্ট দেখা গেল। তারপর আমি কানে শব্দ শুনলাম। টাইলসে স্টিলের বাটি পড়লে যেমন ঝনঝন শব্দ হয়, অথচ তানভীর বলছে বাটি পড়েনি। দোস্ত, তুই শিওর বাটি পড়েনি? আমি জিজ্ঞাসা করলাম। তানভীর হেসে উঠল। ভিডিওর হাসিটা কেমন যেন যান্ত্রিক মনে হলো। ও বলল, আরে না, তুই ঘুমের ঘরে কি সব দেখছিস আর শুনছিস, আমি আসছি। ভিডিও কলে তানভীর আবার রান্না শুরু করলো, কিন্তু আমার মনের খটকাটা কিছুতেই যাচ্ছিল না। কিছু একটা ঠিক নেই, খুব বড়সড় কোনো ঘাপলা হয়েছে। ভিডিওতে তানভীরের নড়াচড়া আর কেমন যেন অস্বাভাবিক লাগছিল। স্মুথ না, একটু রোবোটিক। ফ্রেম রেট কমে গেল, যেমন হয় তেমন। কিন্তু ওর চোখ মোবাইলের ছোট স্ক্রিনেও আমার মনে হলো কেমন যেন স্থির, পলক পড়ছে না। মানুষের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা জিনিস আছে। বিজ্ঞান হয়তো এটা পুরোপুরি মানে না, কিন্তু বিপদের সময় এটা ঠিকই সিগন্যাল দেয়। আমার ব্রেন আমাকে বলছিল, রাসেল, নিচে যাস না, রুমেই থাক। কিন্তু আমার মন বলছিল, তানভীর বিপদে পড়েছে, আমার বন্ধু নিচে একা, আর ভিডিওতে আমি যা দেখছি তা স্বাভাবিক না। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিচে যাব, চেক করে দেখব আসলে কি হচ্ছে। কলটা কাটলাম না। ভিডিও কলটা চালু রেখেই আমি ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে তখনও তানভীরকে দেখা যাচ্ছে। ও চামচি দিয়ে নুডলস নাড়ছে, ধোঁয়া উঠছে। আমি পা টিপে টিপে বিছানা থেকে নামলাম। অন্ধকারের রুমটা আরো ভয়ানক লাগছে। জানালার পর্দাগুলো নড়ছে। আমি রুমের দরজা খুললাম। পুরনো কাঠের দরজা খোলার সময় একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো। নিস্তব্ধ এই রাতে শব্দটা কলিজায় গিয়ে লাগলো। করিডোরটা ঘুটঘুটে অন্ধকার। আইপিএস এর চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। বাতি আর জ্বলছে না। মোবাইলের স্ক্রিনের আলোই একমাত্র ভরসা। আমি সিঁড়ির কাছে গেলাম, নিস্তলে তাকালাম। শুধু অন্ধকার। অন্ধকারের যেন একটা ওজন আছে, সেটা আমাকে গ্রাস করতে চাচ্ছিল। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করলো, কিচেন থেকে কোনো আলো আসছে না। তানভীর যদি নিচে রান্না করে, তাহলে তো অন্তত মোবাইলের টর্চ বা মোমবাতি জ্বালানো থাকার কথা। ভিডিও কলে আমি তো দেখলাম আলো আছে, কিন্তু উপর থেকে আমি যখন কোনো আলোর রেখা দেখতে পেলাম না। পুরো নিচতলা কবরের মতো অন্ধকার দেখলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। কাঠের সিঁড়িতে আমার পায়ের শব্দ হচ্ছে, ঠিক যেন তানভীর নামার সময় যেমনটা হয়েছিল। ভিডিওর জগৎটা সত্যি, নাকি আমার সামনের অন্ধকার সত্যি? বাস্তবে চোখের সামনে অন্ধকার। ভিডিওতে তানভীর তখনও রান্না করছে, আলো ঝলমল করছে, অথচ সামনে কিছুই নেই। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই একটা পচা গন্ধ আমার নাকে এলো। অনেকটা বাসি মাংস বা ট্রেনের গন্ধের মতো। গন্ধটা এত তীব্র যে আমার বমি পেয়ে গেল। আমি নাকে হাত দিয়ে কিচেনের দিকে তাকালাম। আমার মোবাইলের টর্চটা কিচেনের দিকে ঘোরালাম। আলোর ফোকাসটা পড়ল ডাইনিং টেবিলের উপর, তারপর কিচেনের দরজায়। কিচেন সম্পূর্ণ খালি, চুলা নেভানো, ঠান্ডা, কেউ নেই সেখানে। কোনো নুডলস নেই, কোনো ভাঙা বাটি নেই, কোনো আলো নেই। ফ্লোর একদম পরিষ্কার, তবে একটা ভিজে ভাব আছে, যেন কেউ ভেজা পায়ে হেঁটে গেছে। কিন্তু তানভীর নেই। আমার শ্বাস আটকে গেল। আমি নড়তে পারছিলাম না। আমার ব্রেন এই দৃশ্যটা প্রসেস করতে পারছিল না। যদি তানভীর কিচেনে না থাকে, তাহলে ভিডিওতে আমি কাকে দেখছি? আমি কাঁপতে কাঁপতে ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। ভিডিও কলটা এখনো চলছে, নেটওয়ার্ক বার ফুল। ভিডিওর ফ্রেমে দেখা যাচ্ছে তানভীর ঠিক একই কিচেনে দাঁড়িয়ে আছে। এবারও রান্না থামিয়ে দিয়েছে, স্থির দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে
খুব ধীরে ধীরে ভিডিওর ভেতরে তানভীর পেছনে ফিরল এবং সোজা ক্যামেরার দিকে তাকালো। ভিডিওতে দেখা যাচ্ছে তানভীর আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিটা মানুষের না। ঠোঁটটা কানের লতি পর্যন্ত বিস্তৃত, আর ওর চোখ দুটো নেই। চোখের কোটরে গাঢ় অন্ধকার। আমার গায়ের রক্ত হিম হয়ে গেছিল। আমি আমার নিজের চোখের সামনে এমন কিছু দেখছিলাম যা মানুষের ব্রেন প্রসেস করতে পারে না। ঠিক সেই মুহূর্তে দোতলার রুম থেকে তানভীরের গলার আওয়াজ ভেসে আসলো, রাসেল, তুই নিচে কেন? পানি খাবি? তানভীরের গলাটা স্বাভাবিক, একটু ঘুম জড়ানো ছিল কি, কিন্তু এই স্বাভাবিক গলাটাই ওই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক শব্দ বলে মনে হলো। যদি আসল তানভীর দোতলায় থাকে তাহলে ভিডিওর এই তানভীরটাকে, আর যদি ভিডিওর তানভীর সত্যি হয় তাহলে উপরে কে কথা বলছে? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি কোনো মতে ফোনটা শক্ত করে ধরলাম। ভিডিও কলটা তখনও চলছে। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম ফোনটা ছুঁড়ে ফেলে দেই, কিন্তু পারলাম না। অজানা এক আকর্ষণে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভিডিওর ওই নকল তানভীর এবার রান্না থামিয়ে ধীরে ধীরে ক্যামেরার একদম খুব কাছে এগিয়ে এলো। এতটাই কাছে যে পুরো স্ক্রিন জুড়ে শুধু ওর চোখ দেখা যাচ্ছে, সেই ঘোলাটে সাদা কোটরহীন চোখ। মনে হলো ওই স্ক্রিন ভেদ করে বেরিয়ে আসবে। হঠাৎ ফোনের স্পিকার থেকে সেই নকল তানভীরের গলা ভেসে এলো, কিন্তু এটা তানভীরের গলা না। এটা এমন একটা গলা যেন মনে হচ্ছে কেউ গলা ভেঙে কথা বলছে। ফিস ফিস করে বলল, দোস্ত, তুই কি নিচে চলে এসেছিস? রান্না কিন্তু শেষ করে ফেলেছি, আয় আমার সাথে খা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি এক সেকেন্ডও নিচে থাকার সাহস পেলাম না। আমি উল্টো ঘুরে দৌড় দিলাম। অন্ধকারের সিঁড়ির ধাপগুলো ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। কয়েকবার হোঁচট খেলাম, কিন্তু থামলাম না। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ দৌড়াচ্ছে। সেই ভেজা পায়ের ছপ ছপ শব্দ। সিঁড়ি দিয়ে কেউ একজন খুব দ্রুত উঠে আসছে আমার পিছু পিছু। আমি এক নিঃশ্বাসে দোতলায় উঠে রুমে ঢুকে দরজা ধরাস করে বন্ধ করে দিলাম। বুকটা হাতুড়ির মতো ওঠানামা করছে। আমি দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। রুমের ভেতর তানভীর বিছানায় উঠে বসেছে, ওর চোখ কচলাচ্ছে। আমাকে এভাবে হাঁপাতে দেখে অবাক হয়ে বলল, কি রে, কি হয়েছে? এরকম করছিস কেন? ভূত দেখেছিস নাকি? আমি তোতলাতে তোতলাতে ওর দিকে আঙ্গুল তুলে বললাম, তুই নিচে যাসনি? আমার কথা শুনে তানভীর ভ্রুকুচকে আমার দিকে তাকালো। ওর চোখ মুখে তখনও ঘুমের রেশ। ও বলল, পাগল হলি? আমি সেই কখন থেকে ঘুমোচ্ছি, আর নুডলস তো শেষ হয়ে গেছে কালকেই। আমি নিচে যাব কেন? আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। তানভীর নিচে যায়নি? তাহলে ভিডিও কলে আমি কার সাথে কথা বললাম? কাঁপতে কাঁপতে আমার মোবাইলটা তানভীরের দিকে এগিয়ে দিলাম। তাহলে ভিডিওতে এটা কে? তানভীর আমার হাত থেকে ফোনটা নিল। ভিডিও কলটা তখনও চলছে। তানভীর স্ক্রিনের দিকে তাকালো। প্রথমে ওর চোখে মুখে বিরক্ত ছিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকানোর সাথে সাথে ওর মুখের রং বদলে গেল। ও চোখ বড় বড় করে দেখল, এটা এটা কি? তানভীরের গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ বের হলো, কারণ ভিডিওর দৃশ্যটা বদলে গেছে। এখন আর ভিডিওতে অন্ধকার কিচেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আমাদের এই বেডরুমটা। অর্থাৎ ভিডিও এখন এই রুম থেকেই লাইভ হচ্ছে। ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক আমাদের পেছনের আলমারি থেকে নেওয়া। ভিডিওতে দেখা যাচ্ছে আমি আর তানভীর বিছানায় বসে ফোনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আমরা যা করছি সেটাই ভিডিওতে দেখা যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের ঠিক দুহাত পেছনে আলমারির উপরে বসে আছে একটা ছায়ার মতো কদাকার অবয়ব। জিনিসটা মানুষের মতো দেখতে হলেও মানুষ না। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, হাঁটু পর্যন্ত ঝুলে গেছে। সে বলল, নুডলস খাবি না? আমি বোঝাতেও পারবো না ওই মুহূর্তের ফিলিংসটা কেমন ছিল। আমার ভিডিওতে আমি দেখছি আমাদের পেছনে কেউ বসে আছে, কিন্তু আমরা সাহস পাচ্ছি না ঘাড় বড় বড় করে পেছনে ঘুরিয়ে তাকাতে, কারণ ততক্ষণে সারা ঘরে ভাজা নুডলসের একটা তীব্র কুটু গন্ধ ছড়িয়ে পড়েছে। গন্ধটা ঠিক নুডলসের মতো না, পোড়া তেলের সাথে মাংস পচা মিশিয়ে দিলে যেমন হবে অনেকটা তেমন। আর আমাদের দুজনের ঘাড়ের উপর গরম নিঃশ্বাস পড়েছিল। মনে হচ্ছিল কেউ একজন আমাদের ঠিক কানের কাছে মুখ এনে শ্বাস নিচ্ছে। ফোনের স্ক্রিনে ওই ছায়াটা চামচ দিয়ে নুডলস মুখে দিল। তারপর জীবাণুর শব্দ পেলাম। কণ্ঠটা তানভীরের মতোই লাগছিল, কিন্তু তাতে কোনো ভয়ঙ্কর বিদ্রুপ মিশানো ছিল। তানভীর আর সহ্য করতে পারল না। ও চিৎকার করে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথে ফোনের স্ক্রিন ধপ করে নিভে গেল, কিন্তু অন্ধকারের ভেতর সেই নুডলসের চপচপ শব্দ কানে আসছিল। শব্দটা আসছিল ঠিক মাথার পেছন থেকে। আমরা দুজন এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেলাম। দৌড়ে ড্রয়িং রুমে চলে গেলাম। সেখান থেকে মেইন ডোর খুলে সোজা রাস্তায়।
বৃষ্টি তখনও পড়ছে। আমরা খালি পায়ে গেঞ্জি আর ট্রাউজার পরে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আমাদের সাহস হচ্ছিল না ওই বাসায় ঢোকার। সারা রাত আমরা ওই এলাকার দারোয়ান মামার বুথে বসেছিলাম। দারোয়ান মামা আমাদের অবস্থা দেখে অবাক। আমরা ওনাকে কিছু বললাম না, শুধু বললাম চোর ঢুকেছে মনে হয়। উনি টর্চ নিয়ে ভেতরে যেতে চাইলেন, কিন্তু আমরা ওনাকে যেতে দিলাম না। আমি জানতাম ভেতরে যা আছে চোর বা ডাকাত না, তা মানুষের ধরা ছোঁয়ার বাহিরে। পরদিন সকালে যখন রোদ উঠল তখন আমরা বাসায় ঢুকলাম। দিনের আলোয় ভয়টা কিছুটা কমে এলো। মানুষ আসলে দিনের বেলা নিজেকে খুব সাহসী মনে করে, ভাবে রাতের সবকিছু মনের ভুল। আমরাও তাই ভাবলাম, হয়তো হ্যালোসিনেশন ছিল। আমরা দুজন হয়তো স্ট্রেসে ছিলাম। বাসায় ঢুকে দেখি সব স্বাভাবিক। কিচেন পরিষ্কার, নুডলসের বাটি নেই, গন্ধ নেই। দোতলার রুমেও সব ঠিকঠাক। আলমারির উপর কিছুই নেই, শুধু ধুলো জমে আছে। তানভীর বলল, দোস্ত, কাল রাতে বোধহয় আমরা ভুল বুঝেছিলাম। লোডশেডিং এর কারণে মাথা ঠিক ছিল না, চল অফিসে যাই। তানভীর ঘটনাটা হালকাভাবে নিলেও আমার মনের খটকা গেল না, কারণ আমার ফোনের কল লিস্ট আমি চেক করে দেখলাম রাত 2:15 তানভীরের নাম্বার থেকে একটা ইনকামিং ভিডিও কল এসেছিল, ডিউরেশন 12 মিনিট। আমি তানভীরকে দেখালাম। ও বলল, হতে পারে পকেটে চাপ লেগে গেছে, আর নেটওয়ার্ক গ্লিচের কারণে হয়তো উল্টাপাল্টা কিছু দেখেছি। আমরা লজিক খুঁজছিলাম। বিজ্ঞান মনস্ক হয় এটাই সমস্যা। চোখের সামনে অতি প্রাকৃত কিছু ঘটতে দেখলেও আমরা সেটাকে বিজ্ঞানে বাঁধার চেষ্টা করি। আমরা ভাবলাম হয়তো ঘরে কোনো বিষাক্ত গ্যাস বা কার্বন মনোক্সাইড লিক হয়েছে, যার কারণে আমাদের হ্যালোসিনেশন হয়েছে। কিন্তু আসল সমস্যা শুরু হলো পরদিন থেকে। তানভীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। জ্বর, কিন্তু সাধারণ জ্বর না। ওর গা সবসময় বরফের মতো ঠান্ডা থাকতো, কিন্তু ও বলতো ওর নাকি গরম লাগছে। ওর ফ্যান ফুল স্পিডে ছেড়ে রাখতো, এমনকি এসিও 16 ডিগ্রিতে দিয়ে রাখতো। আমি শীতে কাঁপতাম, ও ঘামতো। আর একটা ব্যাপার খেয়াল করলাম, তানভীরের খাওয়া দাওয়াও আগে খুব মেপে খেত, ডায়েট করত, কিন্তু অসুস্থ হবার পর থেকে ও প্রচুর খেতে শুরু করলো। ভাতের হাঁড়ি খালি করে ফেলতো, ফ্রিজের বাসি খাবারও খেয়ে ফেলতো। আর ওর খাওয়ার স্টাইলটা পাল্টে গেল। ও চিবিয়ে খেত না, গিলে ফেলতো, গপ। ডাক্তার সব টেস্ট দিলেন, ব্লাড টেস্ট, ইউরিন, এক্স-রে। সব রিপোর্ট আসার পর ডাক্তার অবাক, সব নর্মাল, শুধু WBC কাউন্ট একটু বেশি, যেটা ইনফেকশন থাকলে হয়। ডাক্তার বললেন ভাইরাস ফিভার হতে পারে, আর মানসিক স্ট্রেস, রেস্ট নিতে হবে। ডাক্তার ঘুমের ওষুধ দেন যেন ব্রেন রিল্যাক্স থাকে। আমরা ওষুধ নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু ঔষধে কোনো কাজ হলো না, বরং তানভীরের অবস্থা আরো খারাপ হতে লাগলো। সেদিন সোমবার ছিল। আমি অফিস থেকে ফিরে দেখি তানভীর ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে, ঘর অন্ধকার। আমি লাইট জ্বালাতে গেলাম, ও চিৎকার দিয়ে উঠল, লাইট জ্বালাবি না, সহ্য হয় না আমার। ওর গলাটা শুনে আমি থমকে গেলাম। অদ্ভুত, গলার ভেতরে যেন বালি জমে আছে। আমি মোবাইলের লাইটটা জেলে ওর মুখের দিকে ধরলাম। তানভীর আমার দিকে তাকালো। ওর চোখের নিচটা কালচে হয়ে গেছে, গাল ভেঙে গেছে। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল সেটা হলো চাহনি। তানভীর আমার দিকে তাকিয়েছিল, কিন্তু মনে হচ্ছিল ও আমাকে চিনতে পারছে না, যেন আমি অচেনা কোনো প্রাণী। ভয়ে ভয়ে বললাম, ও ঔষধ খেয়েছিস তানভীর? ও কোনো উত্তর দিল না, তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে হাসলো। সেই হাসি, সেই ভিডিও কলের হাসিটা ওর ঠোঁটের কোণের লতি পর্যন্ত প্রসারিত। ফিসফিস করে বলল, ঔষধে কি কাজ হবে রে বোকা? সেদিন তো নুডলস খেলি না, আয় আজ একসাথে খাই। আমি পিছিয়ে গেলাম। মানে কি বলছিস তুই? তানভীরের শরীরের ভেতরে যা ছিল সে উঠে দাঁড়ালো। ও দাঁড়ানোর ভঙ্গিটা অদ্ভুত, মেরুদণ্ডটা যেন একটু বেশি বাঁকানো। আমার দিকে এগিয়ে এলো। আমি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। ও আমার মুখের একদম কাছে এসে দাঁড়ালো। আমি ওর শরীর থেকে একটা বোটকা গন্ধ পাচ্ছিলাম, পচা মাটির গন্ধ, যেন বহু দিন ধরে বন্ধ থাকা কোনো গুহার ভেতর থেকে কেউ আসছে। ও আমার কানে কানে বলল, তুই ডাক্তার দেখাস, রিপোর্টে কিছুই পাবি না, আমি সব কিছুর বাহিরে। আমি সাহস সঞ্চয় করে বললাম, তুই কে? তোর কথায় তানভীর ঘুমিয়ে আছে, ক্লান্ত, এখন খেলবে লুকোচুরি। এ কথা বলার সঙ্গে সঙ্গে ও আমার গলাটা চেপে ধরল। ওর হাতের শক্তি স্বাভাবিক মানুষের মতো ছিল না, মনে হলো লোহার সারাশি দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম,
কিন্তু পারলাম না। ওর আঙ্গুলগুলো আমার গলার চামড়া ভেদ করে যেন ভেতরে ঢুকে যাচ্ছিল। আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছিল। আমি ছটফট করছিলাম। ঠিক তখন হঠাৎ করে আমাকে ছেড়ে দিল, আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল, নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, সাকিব, তুই নিচে, আমি এখানে কি করছি? ওর গলাটা তখন স্বাভাবিক। ও ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গলা ব্যথায় কাতরাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম তানভীর জানে না এতক্ষণ কি হয়েছে। ওর শরীরে অন্য কেউ বাস করে, যে দখল করে নিয়েছে শরীরটা। একে কি স্পিড পার্সোনালিটি বলে? আমি জানি না। আমি তানভীরকে কিছু বললাম না। ওকে ধরে রুমে নিয়ে গেলাম। ও খুব দুর্বল বোধ করছিল। আমি সারা রাত ঘুমোতে পারলাম না। আয়াতুল কুরসি পড়ে ওর গায়ে ফু দিলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। আমি নামাজ পড়তাম না ঠিক মতো, দোয়া কালামও তেমন জানি না। আমি শুধু অনুভব করলাম আমরা খুব বড় বিপদে পড়েছি, আর এখান থেকে বের হওয়া সহজ হবে না। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আর ডাক্তার বা সায়েন্স না, এবার অন্য সলিউশন দরকার। আমি আমার এক কলিগকে ফোন দিলাম। তার নাম শফিক। উনি বেশ ধার্মিক মানুষ, তাবলিগ জামাতে যান। আমি ওনাকে সব খুলে বললাম না, শুধু বললাম আমার বন্ধুটা খুব অসুস্থ, ডাক্তার কিছু ধরতে পারছে না, মনে হয় বাতাসের দোষ আছে। শফিক ভাই বললেন তিনি চেনেন একজনকে, ময়মনসিংহের ভালুকায় থাকেন, খুব ভালো আলেম, জিনপরির চিকিৎসা করেন। তবে উনি সহজে কারো বাড়ি যান না, রিকোয়েস্ট করে দেখতে হবে। আমি বললাম, ভাই প্লিজ আপনি এখনই ব্যবস্থা করেন, আমার বন্ধুটা মরে যাবে না হলে। শফিক ভাই ব্যবস্থা করলেন। ওই দিনই বিকালে হুজুর এলেন, সাথে ওনার দুজন সহকারী মাদ্রাসার ছাত্র। হুজুরের বয়স 50-এর কোটায়, সাদা দাড়ি, চেহারাটা খুব নুরানি, কিন্তু ওনার চোখ দুটো খুব তীক্ষ্ণ, যেন তাকালেই মনের ভেতরটা পড়ে ফেলতে পারেন। হুজুর বাসায় ঢোকার আগেই গেটের সামনে থমকে দাঁড়ালেন। উনি আকাশের দিকে তাকালেন, তারপর বাসার দিকে। ওনার কপালে ভাঁজ পড়ল। উনি বিড়বিড় করে কিছু একটা বললেন। বাসার ভেতরে ঢোকার পর উনি সোজা তানভীরের রুমে গেলেন না, উনি ড্রয়িং রুমে বসলেন। আমি আর তানভীর ওনার সামনে বসলাম। তানভীর তখন কিছুটা স্বাভাবিক, কিন্তু খুব দুর্বল। হুজুর তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার কি কোনো পুরনো অসুখ আছে? মৃগী রোগ বা মানসিক সমস্যা? না হুজুর, আমি সুস্থই ছিলাম। হুজুর আমার দিকে তাকালেন। তুমি কি কিছু দেখেছ বা শুনেছ? আমি ভিডিও কলের ঘটনাটা, নুডলসের গন্ধ আর কাল রাতের গলার স্বর সব খুলে বললাম। হুজুর মন দিয়ে শুনলেন। ওনার সহকারীরা ছোট ডায়েরিতে নোট করছিলেন। সব শোনার পর হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, পকেট থেকে একটা তসবিহ বের করলেন। তারপর তানভীরকে বললেন, বাবা, আমার চোখের দিকে তাকাও। তানভীর হুজুরের চোখের দিকে তাকালো। হুজুর আরবিতে কিছু দোয়া পড়লেন। শুরুতে তানভীর চুপচাপ বসেছিল, কিন্তু হুজুরের পড়ার আওয়াজ যত বাড়তে লাগলো, তানভীরের শরীর তত কাঁপতে শুরু করলো। ওর কপাল দিয়ে ঘাম বের হতে লাগলো, ওর হাতগুলো মুষ্টিবদ্ধ করলো। হুজুর থামলেন না। উনি তসবিহ তানভীরের কপালে ছোঁয়ালেন। সাথে সাথে তানভীর ছিটকে পড়ে গেল। ও সোফায় এক কোনায় কুঁকড়ে গেল। ওর মুখ দিয়ে একটা গঙ্গানি বের হতে লাগলো। জ্বলে যাচ্ছে। সরিয়ে নাও, সরাও এটা, তানভীর চিৎকার করে উঠল। হুজুর কর্কশ গলায় জিজ্ঞাসা করলেন, কে তুই? কেন এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস? কি চাস তুই? আমি কে? আমাকে চিনিস না? আমি এই জায়গার মালিক। তোরা আমার জায়গায় এসেছিস। হুজুর ধমক দিয়ে বললেন, মিথ্যা কথা বলবি না। আল্লাহর জমিন কারো একার না। তুই কে সত্যি করে বল, নাম কি তোর? নাম শুনবি, সহ্য করতে পারবি? আমি ইবলিসের সেনাপতির একজন। আমাকে এখান থেকে তাড়ানোর সাধ্য কারো নেই। এই বুড়ো, তোকে দিয়ে কিচ্ছু হবে না। হুজুর তার সহকারীদের ইশারা করলেন। তারা ব্যাগ থেকে বোতলে ভরা কিছু পানি আর সরিষার তেল বের করল। হুজুর বললেন, দেখা যাক কার শক্তি বেশি, মহান আল্লাহর কালাম নাকি তো শয়তানি। শুরু হলো এক অসম যুদ্ধ। হুজুর আর ওনার ছাত্ররা মিলে উচ্চস্বরে রুকাইয়া তেলাওয়াত করতে শুরু করলেন। আমি এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। তানভীরের শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। ও সোফা থেকে ফ্লোরে আছাড় খাচ্ছিল। ওর মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। হঠাৎ তানভীর একটা অমানসিক হুঙ্কার দিয়ে উঠল। হুজুরের একজন ছাত্রকে ধরতে গেল, কিন্তু তানভীর এক ধাক্কায় তাকে দেওয়ালের সাথে আছড়ে ফেলল। ছেলেটা ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু তানভীরের গায়ে এত শক্তি এলো কোথার থেকে আমি কিছুই বুঝতে পারলাম না। তানভীর হুজুরের দিকে এগিয়ে গেল। ওর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সে গর্জন করে বলল, থামবি না? আমি বলেছিলাম না আমাকে বিরক্ত করবি না?
হুজুর পেছালেন না, উনি আরো জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। উনি বোতলের ছিপি খুলে তানভীরের গায়ে পানি ছিটিয়ে দিলেন। পানিটা তানভীরের গায়ে পড়ার সাথে সাথে মনে হলো ওর গায়ে যেন অ্যাসিড পড়েছে। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল, মাফ কর, চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে। হুজুর বললেন, যাবি? সত্যি যাবি এখন? আর আসবো না, কসম খাচ্ছি। হুজুর পড়া থামালেন না, কিন্তু আওয়াজ একটু কমালেন। উনি বললেন, কোন দিক দিয়ে যাবি? পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ দিয়ে বের হয়ে যা। ঠিক আছে, আর যদি ফিরিস তবে তোকে আমি বোতল বন্দি করে আগুনে পোড়াবো। তানভীর ফ্লোরে পড়ে গেল। ওর শরীরটা কয়েকবার ঝাঁকুনি দিল, তারপর সব শান্ত। অজ্ঞান হয়ে পড়ে রইল। আমরা সবাই ঘামছিলাম। হুজুর নিজেও হাঁপাচ্ছিলেন। উনি তানভীরের কাছে গিয়ে পালস চেক করলেন, বললেন, জ্ঞান ফিরে আসবে, ভয়ের কিছু নেই, আপদ বিদায় হয়েছে। তবে তবে কি হুজুর? জিনিসটা খুব সহজে হার মেনেছে। এরা এত সহজে হার মানে না। ধোকা দিচ্ছে না তো? এরা খুব মায়াবী হয়, মিথ্যা বলা এদের স্বভাব। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমরা তানভীরকে বিছানায় শোয়ালাম। হুজুর সারা ঘর বন্ধ করে দিলেন। দরজায় জানালায় পেরেক ঠেকালেন, বিশেষ দোয়াদরুদ পড়ে ফু দিলেন। উনি বললেন, আজ রাতটা আমি দেখব, যদি কাল সকাল পর্যন্ত সব ঠিক থাকে তাহলে বুঝবো ও সত্যিই গেছে। রাত গভীর হলো। হুজুর ড্রয়িং রুমে জায়নামাজে বসে নফল নামাজ পড়ছিলেন। ছাত্ররা ঝিমুচ্ছিল। আমি তানভীরের পাশে বসেছিলাম। তানভীর গভীর ঘুমে। ওর শ্বাস প্রশ্বাস তখন স্বাভাবিক। রাত তখন প্রায় ৩টা। সেই অভিশপ্ত সময় হঠাৎ আমার নাকে আবার সেই গন্ধটা এলো, ভাজা নুডলসের মতো একটা গন্ধ। আমি চমকে উঠলাম, এদিক ওদিক তাকালাম, কিন্তু কোথাও কেউ নেই। কিন্তু গন্ধটা তীব্র হচ্ছে। ঠিক তখন তানভীর চোখ খুলল। আমি ওর দিকে তাকালাম, ভাবলাম ও পানি চাইবে, কিন্তু আমার দিকে তাকিয়ে হাসলো। সেই হাসি, পৈশাচিক হাসি। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। ও বলল, হুজুরকে বলিস আমি চাইনি। এবং সাথে সাথে আমার হাতটা খপ করে ধরে ফেলল। ওর হাতটা ছিল আগুনের মতো গরম। কি ভেবেছিস হুজুর তাড়াতে পারবে? ও আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমার নাম বলবো? এমন নাম যা জীবনে শুনিসনি। নামটা শোনার সাথে সাথে আমার মাথার ভেতর যেন একটা বিস্ফোরণ হলো। আমি কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে হুজুর দৌড়ে এলেন। উনি রুমে ঢুকেই থমকে গেলেন। হুজুর চিৎকার করে বললেন, সবাই বাহিরে যাও, এ সাধারণ জিন না। হুজুরের চিৎকার শুনে আমরা কেউ নড়তে পারলাম না। ভয়ে আমাদের পা যেন মেঝের মাঝে গেঁথে গেছিল। চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ, আমার বন্ধু তানভীর। তানভীরের শরীরটা এমনভাবে ধনুকের মতো বেঁকে যাচ্ছিল যে মনে হচ্ছিল ওর মেরুদণ্ডটা যেন মট মট করে ভেঙে যাবে। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই অসহ্য রকমের বেড়ে গেল। মনে হলো আমরা কোনো আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছি। দরদর করে ঘামছি সবাই, কিন্তু সেই ঘামের ফোঁটা শরীর বেয়ে পড়ার আগেই শুকিয়ে যাচ্ছে। তানভীর মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ও সেই জ্বলন্ত কয়লার মতো দুধ আমাকে ভস্ম করে দিতে চাইল। তারপর মুখ ঘুরলো, কিন্তু এবার আর সেই যান্ত্রিক ফিসফিসানি গলা না। এবার গলা দিয়ে বিকট গর্জন, যেটা মানুষের গলায় বের হওয়া অসম্ভব। বের হ, আমার এলাকা থেকে বের হ, আমি ইবলিসের সেনাপতি, আমি আগুন। কিন্তু হুজুর পিছু হটলেন না। ওনার বয়স হয়েছে, শরীর দুর্বল, কিন্তু ওনার মনের জোর অকল্পনীয়। উনি ওনার 2 ছাত্রকে ইশারা করলেন। ছাত্র দুটো ভয়ে কাঁপছিল, কিন্তু গুরুর নির্দেশে তারা এগিয়ে এলো। হুজুর চেঁচিয়ে বললেন, ধরো ওকে, আল্লাহু আকবার। দুটো ছাত্র তানভীরকে কাবু করার চেষ্টা করলো, কিন্তু তানভীরের গায়ে তখন হাতির মতো শক্তি। ও পা ঝাড়া দিল, আর ছাত্র দুটো ছিটকে দিল আলমারির উপর। আলমারির কাঁচ ভেঙে চুরমার। ওদের হাত পা কেটে রক্ত বের হতে লাগলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, কিন্তু আমি বন্ধুকে এভাবে ফেলে যেতে পারি না। আমি সাহস সঞ্চয় করে দৌড় দিলাম। হুজুরের সাথে মিলে আমিও তানভীরের পা ধরলাম। তানভীরের শরীরটা অসম্ভব রকম গরম। মনে হলো আমি কোনো গরম লোহার রড ধরেছি। আমার হাতের তালু পুড়ে যাচ্ছিল, কিন্তু আমি ছাড়লাম না। আমরা 3 জন মিলে ধস্তাধস্তি করে ওকে বিছানায় নিলাম। বিছানায় নেবার পরও তানভীর শান্ত হলো না। ও ছটফট করতে লাগলো। হুজুর দ্রুত ওনার ব্যাগ থেকে একটা লম্বা গামছা বের করলেন। উনি আর ওনার ছাত্ররা মিলে তানভীরের পা খাটের সাথে বাঁধলেন। বাঁধার সময় তানভীর আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো। সেই হাসিটা আমি জীবনেও ভুলবো না। ও আমার দিকে তাকিয়ে হুবহু আমার মৃত দাদির গলায় বলে উঠল। আমি চমকে গেলাম। আমার দাদি মারা গেছেন 10 বছর আগে। তানভীর বলল, চলে গেছে, সে কে দেখবি?
আমার রক্ত হিম হয়ে গেল। এই গোপন কথাগুলো তানভীরের জানার কথা না, এগুলো শুধুমাত্র আমাদের পরিবারের মানুষ জানে। হুজুর আমার কাঁধে হাত রাখলেন। ওর কথায় কান দিও না বাবা, ও ধোঁকা দিচ্ছে, তোমার মন দুর্বল করে দিচ্ছে, শক্ত হও। হুজুর তানভীরের মাথার কাছে বসলেন। উনি ওনার ডান হাতটা তানভীরের কপালে রাখলেন। তানভীর ভয়ঙ্কর চিৎকার করে উঠল। মনে হলো ওর কপালে আগুনের শেক লেগেছে। হুজুর উচ্চস্বরে সূরা জিন তেলাওয়াত করলেন। ওনার ছাত্ররা পাশ থেকে আমিন আমিন বলতে লাগলো। ঘরের পরিবেশটা তখন যুদ্ধক্ষেত্রের মতো। একদিকে পবিত্র কোরআনের আয়াত, অন্যদিকে এক অভিশপ্ত সত্তা আস্ফালন। সেই সত্তা কিছুতেই হার মানতে চাচ্ছিল না। ও হুজুরকে গালিগালাজ করছিল, এমন সব নোংরা গালি যা মুখে আনা সম্ভব না। হঠাৎ তানভীর শান্ত হয়ে গেল, একদম চুপ। ওর চোখ দুটো স্বাভাবিক হয়ে এলো। ও হুজুরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, এরা আমাকে মেরে ফেলবে, বাঁচান আমাকে। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। এটা কি তানভীর নাকি ধোঁকা? আমি বললাম, হুজুর থামুন, ও তো তানভীর, ওকে কষ্ট দিচ্ছেন কেন? হুজুর অগ্নিদৃষ্টিতে তাকালেন। চুপ করো, ও তানভীর না, মায়ার খেলা দেখাচ্ছে। হুজুর পড়া থামালেন না, উনি পড়া চালিয়ে গেলেন। আর সাথে সাথে তানভীরের রূপ আবার বদলে গেল। ওর মুখটা বিকৃত হয়ে গেল। ও বুঝতে পারল ওর ছলনা কাজ করছে না। এবার আমাকে উদ্দেশ্য করে ও বলল, আমাকে ধোঁকা দিচ্ছিস তোরা? তোদের 2 বছর সময় দিয়েছি, কি করতে পারলি তোরা? কিছুই না। কি কি ভেবেছিলি ধোঁকা দিবি আমাকে? সবাইকে আমি চিনি। হুজুর এবার একটা বোতল থেকে তেল বের করলেন, পড়া তেল। উনি সেটা তানভীরের বুকে আর নাকে মালিশ করে দিলেন। তেলটা লাগানোর সাথে সাথে তানভীরের শরীর থেকে মনে হলো যেন কালো ধোঁয়া বেরোতে লাগলো। ও যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মনে হলো শরীরের ভেতর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও বমি করতে শুরু করলো, কিন্তু সেটা কোনো সাধারণ বমি না। আর সেই বমিতে কিলবিল করছিল ছোট ছোট সাদা পোকা। দৃশ্যটা দেখে আমি আর বমি আটকে রাখতে পারলাম না। ফ্লোরে বসেই আমি বমি করলাম। গন্ধে রুমটা ভরে গেল, পচা মাংস আর পোড়া চুলের গন্ধ। তানভীর চিৎকার করে উঠল, দাঁড়া, আমি চলে যাব, কসম খাচ্ছি আমি চলে যাব। কিন্তু হুজুর থামলেন না। উনি বললেন, তুই মিথ্যা বলছিস, অনেকবার ধোঁকা দিয়েছিস, আজ তোকে শেষ না করে আমি ছাড়ব না। এবার সত্তাটা আর্তনাদ করে উঠল, সাহায্য করো সর্দার, আমাকে বাঁচাও, সাহায্য করো। রাবা, আমাকে সাহায্য করো, আমি তোমার কৃতদাস। কে রাবা আমি জানি না, কিন্তু নামটা শুনে মনে হলো ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠল। হুজুর এবার আরো জোরে তেলাওয়াত শুরু করলেন। উনি তানভীরের 2 চোখের পাতায় ফু দিলেন। তানভীরের শরীরটা শেষবারের মতো একটা বিশাল ঝাঁকুনি দিল। খাটটা মনে হলো ভেঙে যাবে। তানভীর ফিসফিস করে বলল, আমি যাচ্ছি, কিন্তু আমি একা যাব না, আমি ওর একটা অংশ নিয়ে যাব। ও কোনো দিন আগের মতো হতে পারবে না, এটা আমার অভিশাপ। বলার সাথে সাথে তানভীরের একটা দীর্ঘশ্বাস পড়ল। ওর শরীরটা বিছানায় শিথিল হয়ে গেল। ওর চোখ দুটো বন্ধ। ঘরের তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। সেই পচা গন্ধটা কমে এলো। লাইটগুলো যেগুলো এতক্ষণ টিমটিম করছিল সেগুলো হঠাৎ দপ করে জ্বলে উঠল। আইপিএস এর চার্জ তো শেষ, তাহলে লাইট জ্বলল কিভাবে আমি জানি না। হয়তো এতক্ষণ আলোটাও ওই সত্তার দখলে ছিল। হুজুর ঘাম মুছলেন। ওনার পাঞ্জাবি ভিজে চুপসে গেছে। উনি ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লেন। চলে গেছে? হুজুর ফিসফিস করে বললেন, আপাতত চলে গেছে, তবে বাবা এই বাসাটা নিরাপদ না। ও বলে গেছে ও আবার আসবে। ওর কথা বিশ্বাস করা যায় না। আমরা তানভীরকে ডাকলাম। অনেকক্ষণ ডাকার পর ও চোখ মেলল, কিন্তু ওর দৃষ্টি খোলাটে। ও আমাদের দিকে তাকালো, কিন্তু চিনতে পারল না। শুধু বলল, প্রচুর ক্ষুধা পেয়েছে, কিছু আছে? আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। তানভীর কি এখনো মুক্ত হয়নি? সেই রাতে আমরা ওই বাসায় থাকলাম না। হুজুরের পরামর্শে আমরা তানভীরকে নিয়ে হুজুরের মাদ্রাসায় চলে গেলাম। তানভীরকে সেখানে 1 সপ্তাহ রাখা হলো। হুজুর নিজে ওর চিকিৎসা করলেন, কিন্তু তানভীর আর আগের মতো হতে পারেনি। ওর এই হাসি খুশি ভাবটা মরে গেছে। ও এখন খুব কম কথা বলে, প্রায় একা একা পিড়পিড় করে। আমরা সেই বাসাটা ছেড়ে দিয়েছি, মিরপুরে থাকি। আর তানভীরকে ওর বাবা মা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। শুনেছি ও এখন একটু ভালো আছে, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে ও ঘুম থেকে চিৎকার করে উঠে বলে, ভিডিও কলটা কেটো না, ও আসছে। আমি জানি না ওই রাতের ভিডিও কলে আমি আসলে কি দেখেছিলাম। বিজ্ঞান বলে এটা হ্যালুসিনেশন, ধর্ম বলে ওটা জিন। কিন্তু আমি শুধু একটা জিনিস জানি, প্রযুক্তি আর অলৌকিক জগৎ যখন এক হয়ে যায় তখন পালানোর কোনো পথ থাকে না। আমার ফোনটা আমি বিক্রি করে দিয়েছি। আমি এখন বাটন ফোন ব্যবহার করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা।
জানি না আপনাদের কেমন লেগেছে, তবে ঘটনাটা শোনার পর থেকে আমি নিজেও রাতে আর ভিডিও কল রিসিভ করতে পারি না। রাসেল ভাই এবং তানভীর ভাই যেন সুস্থ থাকেন সেই দোয়া করি। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একা থাকলে বা গভীর রাতে অকারণে ভিডিও কল না দেওয়াই ভালো, কে জানে কি হয়। ঘটনাটি আমাকে বলেছেন রাসেল ভাই। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ভালোই কেটেছে ভয়ের রাজ্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সত্যি এই ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ঘটনাটি আমি যখন পড়ছিলাম আমার ভীষণ গুজবাম হচ্ছিল, আমার নিজের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের আনন্দ দিতে পারবে। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাদ ভাই ও প্রিয় লিসেনার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি রাবেয়া। আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল 1990 সালে। আমার হবু ভগ্নিপতির পরিবার কিশোরগঞ্জ থাকতেন আর আমরা থাকতাম ময়মনসিংহে। বিয়ে ঠিক হতেই বরের মা আমাদের বললেন, তোমরা কিশোরগঞ্জে এসে বিয়েটা করো, কারণ ময়মনসিংহে আমাদের তেমন কেউ নেই। কিন্তু এখানে কিশোরগঞ্জে আমার বোন থাকেন, আর যদি আমরা ময়মনসিংহে যাই তাহলে আমাদের ফ্যামিলির অনেক মানুষ আসবে, প্রায় 70 থেকে 80 জনের মতো। কিন্তু তোমরা যদি এখানে এসো, তোমাদের পরিবার ছোট, তাই বেশি ঝামেলার কিছু হবে না। আমাদের ছেলে তো ঢাকায় থাকে, কিন্তু এত লোকের থাকার ব্যবস্থা করা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তোমরা এখানেই চলে এসো, বিষয়টা ভালোভাবে হয়ে যাক। আমার আব্বুর এই কথাটা একদমই ভালো লাগেনি, কারণ নিয়ম বা রীতি অনুযায়ী বরপক্ষই বিয়ের বরাত নিয়ে কনের বাড়িতে আসে এবং কনেকে তুলে নিয়ে যায়, আর সেটাই তো এক্ষেত্রে হওয়া উচিত। হোক সেটা 100 জন বা 200 জন, তাদের আপ্যায়ন করা আমাদের দায়িত্ব। কিন্তু তিনি বিষয়টা গুরুত্ব না দিয়ে কোনো রকম প্রতিবাদ করলেন না। আব্বু অনিচ্ছা সত্ত্বেও বিষয়টা মেনে নিলেন, কিন্তু আমি বিষয়টা মেনে নিয়ে কোনো প্রতিবাদ করলাম না। আব্বু অনিচ্ছা সত্ত্বেও বিষয়টা মেনে নিলেন। বাবার রাগ কমানোর জন্য বলা হলো, হোক এভাবেই, কোনো সমস্যা নেই, বিয়ে তো পাকা হয়েই গেছে, যদি বোঝাপড়ার মাধ্যমে এগোনো যায় সেটাই ভালো। শুরুতেই মন খারাপ করা ঠিক না। যাই হোক, কথা চূড়ান্ত হলো এবং আমরা কিশোরগঞ্জ যাব বলে সিদ্ধান্ত নিলাম। বোনের বিয়েটা ছেলের খালাবাড়ি থেকেই হবে। ধীরে ধীরে আমার মা বুঝতে পারলেন যে বরপক্ষ বেশ কৃপণ স্বভাবের মানুষ। তখন ল্যান্ডলাইনের সময়, যেখানে একটা ল্যান্ডলাইনের খরচ ছিল 20,000 টাকা, আর এমনিতেও মিনিটের হিসাবে কল বুক করা যেত না। আর ছোটখাটো কলে বিয়ের মতো বড় বিষয় আলোচনা করাও সম্ভব ছিল না। যদি আমার বোনের হবু শাশুড়ির কোনো জরুরি কথা বলার প্রয়োজন হতো, তাহলে তিনি তার ননদকে দিয়ে আমার মাকে ফোন করাতেন। তিনি বলতেন, আন্টি আপনি একটু ভাবিকে ফোনটা দিন, আপনার সাথে নাকি জরুরি কি কথা বলবেন। তারপর হঠাৎ করেই লাইনটা কেটে যেত। তারপর আম্মু কল করলে আমরা প্রায় আধা ঘন্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম। আমার আব্বু এসব একদমই পছন্দ করতেন না। আমরা কোনো ধনী পরিবার ছিলাম না, কিন্তু মধ্যবিত্ত হলেও আমার আম্মু আব্বু সন্তানদের ব্যাপারে যথেষ্ট উদার ছিলেন। আমাদের মধ্যে কোনো নোংরামি বা অপ্রয়োজনীয় বাহুল্য ছিল না। আমরা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসতাম এবং মানুষকে সম্মান দিতে জানতাম। আমরা টাকা জমানোর চেয়ে প্রয়োজন মতো খরচ করায় বেশি বিশ্বাসী ছিলাম। আব্বু সবসময় বলতেন, টাকা উপার্জন করি কেন, সন্তানদের উপর খরচ না করলে জমি বা দোকান কিনে কি লাভ। এটা ঠিক যে ওনাদের মানসিকতা আমাদের থেকে একদম আলাদা। আমি আব্বুর সঙ্গে এই ব্যাপারে একমত ছিলাম। আমরা ওদের এই অতিরিক্ত কৃপণতা পছন্দ করতাম না। আমি আব্বুকে বলতাম, আব্বু ওরা তো বেশ কৃপণ লোক, ওদের মা আমাদের দিয়ে সব খরচ ছড়িয়ে নিচ্ছে, কিন্তু নিজেরা একটা পয়সাও খরচ করছে না, আর তুমি বেচারা কিছুই বলো না। আব্বু আমার কথায় শুধু হাসতো। আর আমার মা তখন আমার ভগ্নিপতিকে দেখতেন, যিনি দেখতে বেশ সুদর্শন ছিলেন, আর চেহারার পাশাপাশি একটা ভালো চাকরিও ছিল এবং চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন। ওনার বাকি সব ভাই বোনদের বিয়ে হয়ে গেছিল। পরিবারটা বেশ বড় ছিল। বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি একাই থাকতেন।
যাই হোক, আমরা বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জ গেলাম। বিয়েতে যেমন পরিবারের সবাই উপস্থিত থাকে, তেমনি আমাদের বোনের সবচেয়ে বড় ননদের ছেলেটা আমার আশেপাশেই ঘুরঘুর করত। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম এবং এসব আমার কাছে খুব অদ্ভুত লাগতো। আমি যখনই চোখ তুলে তাকাতাম, দেখতাম সে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আমার একদমই নিচু মনের মনে হতো। আমি এমন ছেলেদের একেবারেই পছন্দ করতাম না। বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানেই এমনটা চলছিল। বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ছেলেটার উপরে বেশ বিরক্ত ছিলাম। যাই হোক, বিয়ে হয়ে গেল। আমরা ময়মনসিংহ ফিরে এলাম এবং আমি আমার পড়াশোনায় মনোযোগ দিলাম। আমার বোন ঢাকায় ছিল এবং খুব ভালো চাকরি ছিল। বিয়ের পর আম্মুকে দেখে খুব খুশি থাকতেন। আশ্চর্যের বিষয় ছিল, আমার ভগ্নিপতি তার বাড়ির লোকদের চেয়ে অনেক বেশি আলাদা ছিলেন। খরচের ব্যাপারে তিনি একদমই কৃপণ ছিলেন না। তিনি বোনের জন্য পৃথিবীর সব সুখ এনে পায়ের নিচে রেখে দিয়েছিলেন। সেই সময়ের হিসাবে আমার বোন একটা আদর্শ জীবনযাপন করছিল। ভগ্নিপতি আর আমার বোন প্রায়ই আমাদের বাসায় আসতো, আর আম্মু ওদের জন্য খুব ভালো ভালো রান্না করতেন। আমরাও তাদের আশাতে খুব খুশি হতাম। ভগ্নিপতি বেশ মজার মানুষ ছিলেন। আমার পরীক্ষা শেষ হতেই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ঠিক তখনই বাড়িতে আমার বিয়ের ব্যাপারে কথা শুরু হলো। আমি অবাক হয়েছিলাম, কারণ আমি তখনও বিশ্ববিদ্যালয়ে পা রাখিনি। মা বাবা হঠাৎ এমন কেন করছেন ঠিক বুঝলাম না। পরে জানতে পারলাম, বোনের বড় ননদ তার ছেলের জন্য আমার ব্যাপারে মায়ের সাথে কথা বলতে চান। আমার বোন আর ভগ্নিপতি এই সম্পর্কে বেশ খুশি ছিল। বোনকে বলতে শুনেছিলাম, রাবেয়া যদি এই বাড়িতে আসে তাহলে আমার অবস্থান আরো মজবুত হবে। কিন্তু আমি এটা মোটেও পছন্দ করিনি। প্রথমত, ওই ছেলেটাকে আমার একদমই পছন্দ না, আর দ্বিতীয়ত, বিয়ের জন্য আমার বয়সও হয়নি। আর একটা কারণ ছিল, আমার বোনের অবস্থান মজবুত করার জন্য আমি কেন তার ননদের ছেলেকে বিয়ে করব। যাই হোক, কিছুদিন পর সম্পর্কটা প্রায় পাকা হয়ে গেল। আম্মু খুব খুশি ছিলেন, কারণ বড় বোন যেহেতু সুখে আছে, আমিও সুখে থাকব। বাড়িতে কেউ আমার সঙ্গে এই সম্পর্ক নিয়ে কথা বলেনি। আমি চুপ ছিলাম, কিন্তু মনে মনে খুশি ছিলাম না। যখন আম্মু সম্পর্কটা চূড়ান্ত করার আগে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি স্পষ্টভাবে না করে দিলাম। আমি কেঁদে বললাম, আমি এখন বিয়ে করব না, আমার পড়াশোনা করতে হবে। আর ওই ছেলেটা খুব খারাপ, আমি ওর দূরে থাকতে চাই, আমি কাউকে বিয়ে করব না। এমন কোনো ধারণা ছিল না যে আমার প্রত্যাখ্যানের ফল কি হতে পারে। আমার বোনের খুব খারাপ অভ্যাস ছিল। সে তার স্বামীর প্রতি ভালোবাসার কারণে আমাদের বাড়ির সব কথা তাকে বলে দিত। সে আমার না করার কথাটা ঠিক সেভাবেই ভগ্নিপতিকে জানিয়েছিল। ভগ্নিপতি এটা তার নিজের এবং তার বোনের অপমান হিসাবে নিলেন। তিনি বাসায় এসে মাকে বললেন, আমার আশা ছিল না রাবে এমনটা করবে। আমার ভাগ্নের মধ্যে খারাপ কিসে, কমতি কিসে? তখন ছেলেটা সৌদি আরবে একটা বড় কোম্পানিতে চাকরি করত। ভগ্নিপতি বললেন, রাবেয়া তো রাজত্ব করত। মা বিষয়টা সামাল দেবার চেষ্টা করলেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে রাবেয়া এখনো ছোট, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, তাই তিনি যেন কিছু মনে না করেন। কিন্তু আমার ভগ্নিপতি জিদ ধরে বসেছিলেন। তিনি বাড়িতে আসতেন ঠিকই, কিন্তু আমার সাথে কোনো কথা বলতেন না। এমনকি সালামের জবাবও খুব রুক্ষভাবে দিতেন। বড় বোনের তখন নতুন বিয়ের সময় ছিল। সে আমার বোনকেও আরেক কথা শুনিয়েছে। এই ব্যাপারে আমার বোন বাড়িতে এসে অভিযোগ করত যে তার ননদের কারণে তাকে অনেক কথা শুনতে হয়েছে। আপু বলতেন, হ্যাঁ, রাবেয়া তো বিয়েটা করতেই পারত, কি হতো তাতে? আপু আসলে নিজের মতো চলতেন আর শ্বশুর বাড়ির গুণগান গাইতেন। আমার মায়ের মনে হলো বোনের সংসার যেন না ভাঙে, আর আমার জন্য যেন কোনো সমস্যা তৈরি না হয়। তাই তিনি আমাকে বললেন আমি যেন আমার ভগ্নিপতির কাছে ক্ষমা চাই। আমি তখন একটা বিষয়ে ছিলাম, বুদ্ধি বিবেচনা বেশি কাজ করতো না। আমি আমার বোকামির কারণে ভগ্নিপতির কাছে ক্ষমা চেয়েছিলাম। আমার ভগ্নিপতি যে বেশ অহংকারী মানুষ সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। আমার ক্ষমা চাওয়ার কারণে তিনি ভেবেছিলেন তিনি শুধু নাক সিটকাবেন আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মানানোর জন্য তার পেছনে দৌড়াবে। কিন্তু এখন আমি ভাবি এটা খুব ভুল সিদ্ধান্ত ছিল। সেখানে আমার বড় বোনের সম্মান ছিল এবং সেখানে আমারও একটা সম্মান মর্যাদা আছে। ভগ্নিপতিকে মানানোর জন্য, তাকে খুশি করার জন্য মা আমাকে দিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন। আজ মনে হয় মায়ের এই সিদ্ধান্তটা একদমই ভুল ছিল। যাই হোক, দিনগুলো এভাবেই কাটছিল। আমি ব্যাচেলার পরীক্ষা দিলাম।
তারপর আবার সেই একই সম্বন্ধ আমার ঘাড়ে চেপে বসল। এই সময়ের মধ্যে আমি আমার বোনের ননদের ছেলেকে ২-৩ বার দেখেছিলাম। তার সেই একই অভ্যাস, যেখানেই দেখত সেখানেই আমাকে বিরক্ত করত, পরিবেশটা নষ্ট করে ফেলত। তবে এটা হয়তো তার ব্যক্তিত্বের একটা অংশ ছিল। এবার যখন আমার বিয়ের প্রস্তাব এলো, আমি সরাসরি না করে দিলাম। বোনকেও বললাম, এবার যেন এই বিষয় নিয়ে আমার সাথে কেউ কোনো কথা বলতে না আসে। সে যাই হয়ে যাক না কেন, আমি ওই লোককে বিয়ে করব না। এই কথায় আমার ভগ্নিপতি তার বোনকে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তাদের আচরণ স্পষ্ট বলে দিচ্ছিল যে তারা ভেতর থেকে ভেঙে পড়েছে। ঠিক এই সময়ে আমার খালার মাধ্যমে কিশোরগঞ্জ থেকে আমার জন্য একটা সম্পর্ক এলো। ছেলেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, যেন যে কোনোভাবেই ওদের হাত থেকে আমি মুক্তি পেতে পারি। ছেলেটার সাথে আমার কথাবার্তা হলো, তার স্বভাবও ভালো ছিল, আর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়াও তৈরি হলো। আমি সব দিক থেকে সন্তুষ্ট ছিলাম। যখন আমার বোনের ননদকে আমার বাগদানের খবর জানানো হলো, তারা কোনো প্রতিক্রিয়া দেখালো না। যেদিন আমার বাগদান ছিল, আম্মু সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর আমি খুব খুশি ছিলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আগেরবার যখন আমি না করেছিলাম, তখন আমার বোন আমাকে অনেক কথা শুনিয়েছিল, কিন্তু এবার ঝামেলা না করে অন্য জায়গায় বিয়েতে রাজি হওয়ার পরও সে কিছুই বলল না, শুধু চুপ করেছিল। এতে আমি একটু অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এবার সে বুঝতে পেরেছে যে আমি নিজের পছন্দই বিয়ে করব। যতক্ষণ না আমি সন্তুষ্ট হব, আমার বিয়ে কারো ইচ্ছেতে হবে না। যেদিন আমার বাগদান ছিল, আম্মু সবাইকে ডেকেছিলেন। আমার ড্রেসটা আমি আর আমার বান্ধবী মিলে পছন্দ করেছিলাম। আমি খুবই খুশি ছিলাম। যখন আমি অনুষ্ঠানের জন্য তৈরি হতে যাচ্ছিলাম, তখন আমার বোন আমাকে একপাশে ডেকে বলল, আমার দোয়া তোর সাথে আছে, কিন্তু আজকের দিনে খুব সাবধানে থাকিস। নিজের খুশি খুব বেশি প্রকাশ করিস না, এতে নজর লাগে। আর কেউ যদি কিছু খেতে দেয়, খাবি না। আর কাউকে নিজের পোশাক পরতে দিস না। আমি এতটাই খুশি ছিলাম যে তার কথায় তেমন গুরুত্ব দেইনি। যাই হোক, বাগদানের অনুষ্ঠান শুরু হলো। আমার বোনের ননদ এসেছিলেন। খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছিল, আর আমি ছবি তুলে পোস্ট দিতে এতটাই ব্যস্ত ছিলাম যে পুরোপুরি ভুলে গেছিলাম আমার বোন কি বলেছিল। বোনের ননদ একরকম চুপচাপ ছিলেন, তেমন কোনো কথা বলেননি। খাওয়া দাওয়ার পর বোনের ননদ স্টেজে আমার কাছে এসে বসলেন এবং বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি হেসে মাথা নিচু করলাম। তিনি বললেন, তোমার নেকলেসটা একটু সরে গেছে। এই বলে তিনি আমার নেকলেসটা ঠিক করার জন্য আমার ওনার পাশ দিয়ে হাত দিয়ে নেকলেসটা ধরে সামনে পেছনে করলেন। তখন আমার মনে হলো আমার কয়েকটা চুল যেন ছিঁড়ে গেল। আমি চোখ বন্ধ করে পড়লাম। থাক, এখন ঠিক হয়ে গেছে। আমার চুলগুলো খোলা ছিল, আর আমার দুই পাশেই আমার বান্ধবীরা বসেছিল। ওরা আমার কাছ থেকে সরে গেল। আমি আমার চুল ঠিক করে নিলাম, আর স্টেজ থেকে নেমে গেলেন তিনি। যাই হোক, বাগদানের অনুষ্ঠান শেষ হলো, আর আমাদের বিয়ের তারিখ ৮ মাস পরে ঠিক হলো। আমাদের বড়রা ঠিক করলেন যে কেনাকাটা হবে ছেলে মেয়ের পছন্দে। তাই আমার হবু শাশুড়ি বললেন তিনি আমার সঙ্গে শপিংয়ে যাবেন, আর না হলে টাকা দিয়ে দিবেন, যেন আমি নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারি। আম্মু বললেন, কিছু কেনাকাটা আমরা একসাথে করব, আর কিছু না হয় ওরা দুজন মিলে করুক। মানে সবকিছু খুব ভালোভাবে চলছিল। কয়েকদিন পর থেকেই এমন হতে লাগলো যে আমার হবু বরের সাথে একদমই কথা বলতে ইচ্ছা করতো না। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো, আর সারাক্ষণ বমি বমি লাগতো। মনে হতো যেন অ্যাসিডিটি হয়েছে। খুব কষ্ট হচ্ছিল, কিছুই খেতে ইচ্ছা করতো না। বাড়িতে যখন মা বাবা বিয়ের কথা বলতেন, যা কিছুদিন আগেও আমার খুব ভালো লাগতো, এখন আমি বিভ্রান্ত হয়ে যেতাম যে আমি বিয়ে করে ঠিক করছি না। মা আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? আমি কয়েকদিনের মধ্যেই খুব খিটখিটে হয়ে গেলাম। আমার মেজাজ এতটাই খারাপ হয়ে গেছিল যে আমি আম্মুকে উল্টো জবাব দিতাম, কেন, কি হয়েছে, আমার পেছনে পড়ে আছো কেন? আর আমি নিজেও পরে আমার আচরণের জন্য লজ্জিত হতাম। ভাবতাম এসব কি বলছি, কিন্তু অজান্তে এসব আমার সাথে ঘটত। এর মধ্যে আমার ফোন বাজতো, আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার তার সাথে কথা বলতে কোনো ইচ্ছাই করতো না। ফোন বেজেই যেত, আমি জানতাম এটা তারই ফোন। আমি বিছানা থেকে উঠতাম না। আম্মু গিয়ে ফোন ধরতেন, তার সাথে কথা বলতেন, তারপরে সে বলতেন, ফোনে কথা বল, আর আমি সাথে সাথে মানা করে দিতাম। আমি কোনোদিন কথা বলতাম না।
আমার একদমই কথা বলতে ইচ্ছা করতো না। তার প্রতিদিন ফোন আসতো, কিন্তু আমি আমার অসুস্থতার অজুহাতে কথা বলতাম না। আমার একদমই কথা বলতে ইচ্ছা করতো না। আমি ভাবতাম আমার অবস্থা খারাপ, আর ও চায় শুধু কথা বলতে। এভাবেই সময় কাটছিল। আমার বড় ভাই জার্মানি থেকে এসে আমার সাথে দেখা করতে চাইলেন। আম্মু সবাইকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন, আর আমাকে বিশেষভাবে বললেন, ভালোভাবে থেকো, ডাইনিং টেবিলে বসে কথা বলো, তোমার হবু বরকেও সময় দিও, যাতে কিছু সময় ভালোভাবে এগিয়ে যায়। আমি অনেক অনিচ্ছা সত্ত্বেও ডাইনিং টেবিলে এসে বসলাম। আমি নিজেও চেয়েছিলাম তাদের সাথে কথা বলতে, কিন্তু আমি শুধু সবার দিকে তাকিয়েছিলাম। আর হঠাৎ আমার নাক থেকে রক্ত পড়া শুরু করলো। আমি দ্রুত বাথরুমে ছুটে গেলাম, মাথায় পানি দিয়ে পটি বাঁধলাম। ভাবলাম হয়তো সাধারণ নাক দিয়ে রক্তপাত, কিন্তু এটা বন্ধ হবার কোনো নামই নিচ্ছিল না। আমি বিছানায় মাথা ঝুলিয়ে অনেকক্ষণ শুয়ে রইলাম, কিন্তু রক্ত ঝরতেই থাকলো যতক্ষণ তারা আমাদের বাড়িতে ছিল। আমার অবস্থা এমন ছিল, রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। আমি না তাদের সাথে বসতে পারলাম, না আমার হবু বরের সাথে কোনো কথা বলতে পারলাম। তাদের চলে যাবার পর আমার মা আমাকে খুব বকাঝকা করলেন। তিনি বললেন, এটা কি ধরনের আচরণ? তুমি এসে বসবে, তাদের সাথে কথা বলবে, তা না করে তুমি কিছুই করতে পারছো না। আর হঠাৎ করে তোমার নাক দিয়ে রক্ত পড়লো কেন? জীবনে তো কখনো এরকম দেখিনি। আমি শুধু মায়ের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, এর মধ্যে আমার কি দোষ? আমার মন একদমই শান্ত ছিল না। কিন্তু আমার স্বাস্থ্য বা আচরণের কারণে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমরা একসঙ্গে ফার্নিচার পছন্দ করতে চেয়েছিলাম, একসঙ্গে কেনাকাটার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার কোনো কিছুতেই কোনো আগ্রহ ছিল না। আমার মধ্যে অনেক নেতিবাচকতা জমে গেছিল। আমি সব কিছুতেই খারাপ কিছু খুঁজে বের করতাম। আমার হবু শাশুড়ি যখন সাধারণ কোনো কথা বলতেন, আমি তার না জানি কত রকমের অর্থ বের করে ফেলতাম। আমার মা আমাকে বারবার বলতেন, তুই যা ভাবছিস তার চেয়ে অনেক বেশি ভুল বুঝছিস, কথাগুলো অপ্রয়োজনের দিকে নিয়ে যাচ্ছিস, তোর উদ্দেশ্য আমার ভালো লাগছে না। আমি কিছুই মনে রাখতে পারতাম না। আমি 2 সেকেন্ড আগে কি বলেছি সেটাও ভুলে যেতাম। আর আমার বাগদত্তার সাথে কথা তো আমার হতোই না। কখনো ভাবতাম না যে সে আমার জীবনের একটা অংশ হতে চলেছে। আমার মাথার মাঝখানে প্রচণ্ড ব্যথা হতো। মনে হতো আমার মাথার মাঝখানে কেউ হাতুড়ি পেটাচ্ছে। আমার মাথা ফেটে যাচ্ছে। আমার গলা, আমার কাঁধ সবসময় শক্ত হয়ে থাকতো। আমি নিজের উপর এতটাই চাপ অনুভব করতাম যে মনে হতো বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকি আর না উঠি, কারো মুখ না দেখি, কারো আওয়াজ যেন কানে না আসে। এ সময় বাগদানের ছবিগুলো ওয়াশ করে আনা হলো। সবাই খুব মজা করছিল, কিন্তু আমার কোনো আগ্রহই হচ্ছিল না। আমার বোন অ্যালবামটা আমার কাছে নিয়ে এসে বলল, দেখ তো ছবিগুলো কেমন হয়েছে। কিন্তু আমার চোখ খোলারই ইচ্ছা হচ্ছিল না। আমি এতটাই দুর্বল হয়ে গেছিলাম যে উঠে দাঁড়াতে পারতাম না, নিচ থেকে পানি পর্যন্ত খেতে পারতাম না। জানি না কেন আমার ভেতরে এক ধরনের ভয় কাজ করত। মানুষের মুখ দেখলে আমি ভয় পেতাম। কেউ ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে মনে হতো ওরা আমাকে মেরে ফেলবে, আর আমি চিৎকার শুরু করে দিতাম। আমি এক অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর কেউ আমার কষ্টটা বুঝতে পারছিল না। ডাক্তাররা বলতো আমার অ্যাংজাইটি হচ্ছে। আম্মু জিজ্ঞাসা করতেন, কিসের টেনশন? তোর বাগদান তো তোর পছন্দতেই হয়েছে। আমি বুঝতাম না কি উত্তর দেব। আজানের সময় হলে আজানের শব্দ শুনে আমার ভয় লাগতো। আমি নামাজ পড়তে পারতাম না। শুধু একটা চিন্তা ঘুরত, হতাশা কাজ করত। আমার মন সবসময় চাইতো আমি মরে যাই। মা যখন আমার মুখ থেকে সব কথা শুনতেন আর আমার অবস্থা দেখতেন, তিনি ভয় কেঁপে উঠতেন। তিনি আমার জন্য দোয়া করতেন, ফু দিতেন। আমার বোন আমার কাছে এসে জিজ্ঞাসা করত, তুই কি কারো হাতের কোনো খাবার খেয়েছিলি? আমি ওর কথায় প্রচন্ড রেগে যেতাম। আমার কিছুই মনে ছিল না। একদিন দুপুরে আমার বোন বাগদানের অ্যালবামটা নিয়ে আমার কাছে এলো, আমাকে দেখাতে শুরু করলো। অ্যালবামটা খোলার আগে সে আমার উপর কিছু ফু দিল, তারপর আমাকে গরম পানি খেতে দিল। এরপর এক এক করে ছবিগুলো দেখাতে লাগলো। সে আমার সামনে অ্যালবামটা খুললো, আর তার ফুয়ের এতটাই প্রভাব ছিল যে আমি আরামে বসে ছবি দেখতে লাগলাম। সে বারবার আমার হবু বরের নাম নিয়ে বলছিল, দেখ কত সুন্দর লাগছে। আর আমি আমার বোনকে দেখে ভাবছিলাম, হ্যাঁ, এই মানুষটাই তো আমার জীবনের একটা অংশ ছিল। আমি শুধু নড়ে চড়ে বসে আমার বোনের দিকে তাকাচ্ছিলাম। তারপর একটা ছবিতে, যেখানে আমার ক্লোজ আপ শট ছিল, আমি অ্যালবামটা আমার বোনের হাত থেকে নিয়ে বললাম, আমার নেকলেস তো একদম ঠিকঠাকই ছিল। আমার বোন বলল, হ্যাঁ, একদম ঠিকঠাকই তো ছিল। আমি ওকে দেখিয়ে বললাম, তাহলে আন্টি আমাকে কেন বললেন তোমার নেকলেস সরে গেছে? আমার বোন সব ছবি ভালো করে দেখে বলল, কোনো ছবিতেই তো তোর নেকলেস জায়গা থেকে সরেনি। বলতো কি হয়েছিল? আমি তাকে পুরো ঘটনা বললাম, এবং আমি জানি না কিভাবে আমার স্মৃতিশক্তি তখন আমার মাথায় ভর করেছিল। সে আমার দিকে তাকিয়ে বলল,
তোর চুল ছিঁড়ে গিয়েছিল? আমি বললাম, হ্যাঁ, যখন তিনি আমাকে নেকলেস ঠিক করে দিচ্ছিলেন তখন কিছু চুল ছিঁড়েছিল। এরপর আমার বোনের মুখটা দেখার মতো হয়েছিল। সে উঠে গিয়ে মাকে বলল, মা, এর কোনো ডাক্তারের দরকার নেই, একে আলেমের কাছে নিয়ে যাও। জানা গেল যে আমার উপর কালো জাদু করা হয়েছে, আর মাত্র 3টা চুল দিয়ে এই জাদু করা হয়েছিল যেন আমি কখনো সুখী হতে না পারি, আমার বিয়েটা ভেঙে যায়। প্রায় 2 মাস আমার নুরানির চিকিৎসা চলল। চিকিৎসার শুরুতে আমার অবস্থা এত খারাপ হয়ে যেত যে এক মুহূর্ত শান্তি পেতাম না। আমি দাঁড়িয়ে থাকলে মনে হতো বসে পড়ি, বসে থাকলে মনে হতো শুয়ে পড়ি। ভাবতাম হয়তো শুয়ে পড়লেই শান্তি আসবে। তারপর আমি বিছানায় শুয়ে পড়তাম। তখন আমার মন ছটফট করত। আমি উঠে দাঁড়াতাম, কখনো দ্রুত পায়ে হাঁটতাম, কখনো ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুতাম। আমার সারা শরীরে যেন আগুন জ্বলছিল। এতটাই কষ্টে আমার দিন কাটছিল যে একদিকে জাদুর প্রভাব কাটানোর চিকিৎসা চলছে, আর অন্যদিকে আমার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। কিন্তু আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। যে দোয়া তারা শিখিয়েছিলেন তা একটানা পড়তে হবে, না হলে চিকিৎসা মাঝপথে থেমে যাবে। আম্মু, আব্বু, আমার বোন, আমরা সবাই মিলে এই চিকিৎসার পেছনে লেগেছিলাম। আমার বোন একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমার ভগ্নিপতিকে কিছুই জানায়নি। সে কিছুদিন আম্মুর অসুস্থতার অজুহাত দিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গে থেকেছিল। সে তখন আমাকে অনেক সাহায্য করেছিল, না হলে আমি হয়তো ভেঙেই পড়তাম। আমার মধ্যে দোয়া পড়ার মতো সাহস ছিল না। আব্বু বাড়িতে দোয়া পড়তেন, আমার উপর ফু দিতেন, আর আমাকে কোরআন পড়তে বসাতেন। ধীরে ধীরে আমি ভালো হতে শুরু করলাম। কিছুটা স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে শিখলাম। তখন আমি জীবনের মানেটা বুঝতে পারলাম। আমি বিছানা থেকে উঠলাম। আমার হবু বরের কথা মনে পড়তে শুরু করলো। যে অ্যালবামটা আমি দেখতে চাইতাম না, এখন দিনে বারবার সেটা খুলে দেখতাম। আমি খুব কাঁদতাম। 2-3 বার ফোন করেছিলাম, কিন্তু ওপাশ থেকে একদম শীতল সাড়া পেয়েছিলাম। আমার আব্বু খুবই বুদ্ধিমান আর বিচক্ষণ মানুষ ছিলেন, কিন্তু যখনই কথা বলতেন অনেক গভীর কিছু বলতেন। একদিন আব্বু একা বসে বোনকে জিজ্ঞাসা করলেন, আমাদের সন্দেহ তো এই জাদুটার দিকে যায়নি, তুই কিভাবে বুঝলি এসব? যদিও আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এখনো কিছু হয়নি। সে মুখ নিচু করে বলল, আমার বড় ননদ জাদু করায়। সে তার আটকে থাকা কাজগুলো প্রায় কারো কাছ থেকে জাদু দিয়ে করিয়ে নেয়। যখন রাবেয়া দুবার আমার ননদের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, তখন আমার শ্বশুরবাড়ির লোকদের আচরণ দেখে আমি কিছুটা আঁচ করতে পেরেছিলাম। তারপর আমার স্বামীর এক দুঃসম্পর্কের কাজিন আমাকে তাদের সম্পর্কে কিছু কথা বলেছিল। সে আমাকে সাবধান করে দিয়েছিল যে আমার বড় ননদ থেকে একটু দূরে থাকতে, কারণ সে খুবই হিংসুটে আর কৃপণ মহিলা। আমি তোমাদের সবাইকে এই কথা জানানোর সুযোগ পাইনি, কারণ এসব কথা আমি রাবেয়ার বাগদানের কিছুদিন আগে জানতে পেরেছি। আর তারপরেই সব চুপচাপ। ওরা আমার বোনের উপরে প্রতিশোধ নিয়েছে। রাবেয়ার স্বাস্থ্য দেখে আমি আগে বুঝতে পারিনি তার কোনো সমস্যা হয়েছে, কিন্তু ওই দিন সে নেকলেসের ব্যাপারটা আমাকে বলল, আর আমার সন্দেহ তখনই হলো। এসব শুনে আমার বাবা বললেন, হায় আল্লাহ, তুই কাদের সঙ্গে জড়িয়ে পড়লি মা? শুরু থেকেই ওই লোকগুলোকে আমার ভালো লাগেনি। দেখ, আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যদি রাবেয়ার শ্বশুরবাড়ির লোকজন ঝামেলা করে, তাহলে সম্পর্কটা এখানেই শেষ করে দিতে হবে, কারণ আমরা অনেক দিন ধরে তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি। আমরা নিজেদের সমস্যায় এত ব্যস্ত ছিলাম, তারাও ঠিকমতো খোঁজ খবর নেয়নি। আমার মেয়েরা আমার জন্য বোঝা নয়। আমিও বুঝতে শুরু করেছিলাম আমার সাথে আসলে কি হয়েছিল। আলেম সাহেব আমাকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেছিলেন, কিছু বিশেষ দোয়া দিয়েছিলেন যা আমাকে পড়তে হয়েছিল, আর আমি সেগুলো পড়েছিলাম। তারপর আমি আমার হবু বরের সাথে যোগাযোগ করলাম। সে আমার কাছে কিছু অভিযোগ করল। আমিও বুঝতে পারছিলাম যদি আমি তার জায়গায় থাকতাম সেটাই করতাম। তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম, সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি জাদুর কথাও। সে বুদ্ধিমান ছিল, বিষয়টা বুঝতে পারল। আমি ভেবেছিলাম যদি সে আমার কথা না বোঝে তাহলে এই মুহূর্তে সম্পর্কটা শেষ করে দেব, আর এগোনোর কোনো মানেই হয় না। আমি তাকে স্পষ্টভাবে বললাম, এখন সিদ্ধান্ত তোমার। চাইলে সম্পর্কটা শেষ করতে পারো, আর চাইলে চালিয়ে যেতে পারো, কারণ এই সবকিছুর মধ্যে আমার কোনো দোষ নেই। আপনারা নিশ্চয়ই ভাবছেন সে কি সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো এটাই আমার ভাগ্য ছিল। আমরা আজও একসাথে আছি, আলহামদুলিল্লাহ। একটা সুন্দর জীবন কাটাচ্ছি। একসময় অনেক কষ্ট পেয়েছি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেছেন, আর আমি সেসব ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এই বলে রাবেয়া আপু ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার, হয়তো সব ঘটনা অত্যাধিক ভয়ের হয় না, কিন্তু রাবেয়া আপুর জায়গায় নিজেকে কল্পনা করুন। আমাদের আশেপাশে এমন অনেক বোন আছে বা ভাই আছেন যারা প্রতিনিয়ত এ সমস্ত সমস্যায় ভুগছেন। রাবেয়া আপু তার ঘটনা শেষ করেছেন। আমরা এখন যে ঘটনা শুনলাম,
ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিকের এবং সত্যি আমাদের সমাজে এমন অনেক অহরহ ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা আমরা জানি না। অনেক বিয়ে এভাবে আটকে থাকে। আমরা ভাবি হয়তো সাধারণ কারণে বিয়েগুলো আটকে আছে, হয়তো পছন্দ হয়নি, হয়তো অন্য কোনো কারণে, কিন্তু বছরের পর বছর বিয়েগুলো আটকে যায়। কিন্তু এর পেছনের কারণগুলো কি শুধুই সাধারণ? হতেও তো পারে যে কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে আপনার বিয়েটা আটকে রেখেছে, অথবা আপনাকে চিরতরে শেষ করে দিতে চায়। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে।